মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর নতুন গণিত বই উপরে 2025 সাল। এই বইটার উপরে আজকে আমরা প্রথম অধ্যায়টা একদম যে প্যাটার্ন আমরা বলছি প্রথম অধ্যায়, আজকে পর্বটা হচ্ছে 3 আর পৃষ্ঠা হচ্ছে আজকে আমরা কভার করব 6 থেকে 7। এই যে পৃষ্ঠাটা, এই 2 পৃষ্ঠার যে কাজটা আছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি ভিন্ন কৌশলে 4 ক্রমিক ম্যাজিক বর্গ গঠন করা, আর একটা হচ্ছে দলগতভাবে 5 ক্রমিক ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করা। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবা, হ্যাঁ? তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে তোমাদের যে টেক্সট বইয়ে যে 6 পৃষ্ঠা যেটা আছে হচ্ছে 1.4 যে ম্যাজিক বর্গ গঠন, হ্যাঁ? তো এখানে যে ক নম্বরে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমাদেরকে যেটা কাজ করতে হবে, কাজ করা আছে সেটা একটু ভালোভাবে যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করা। সেটা হচ্ছে আমরা বলছি হচ্ছে এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে 3/3, হ্যাঁ? সেখানে আমরা এই যে স্কোয়ারটাকে এখানে বলছে যে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। তো আমরা ঠিক একইভাবে ওইভাবে করি। এরকম একটা বর্গ আকার একটা নেব, তারপর এটাকে 3 ভাগে ভাগ করব, হ্যাঁ? দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 ভাগ, 2 ভাগ, তারপর হচ্ছে 3 ভাগ। তো এটা হচ্ছে সারি। এবার কলাম বরাবর যদি করি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে ঘর কয়টা হলো শিক্ষার্থী বন্ধুরা? 9টা। তো এখানে আমরা বলছি, এখানে তারপরে লাইন হচ্ছে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি, এই যে পাশাপাশি উপর নিচ এবং কোনাকুনি এই যে কর্ণগুলো আছে এগুলো যোগ করলে কত হয়? এগুলো যোগ করলে ম্যাজিক সংখ্যাটা হবে হচ্ছে 15, হ্যাঁ? তারপর এখানে যেটা বলা হচ্ছে সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো, আমরা এখানে কিন্তু কৌশল কিন্তু একটা না অনেকগুলো কৌশল আছে। তার মধ্যে তোমাদের বইয়ে দেওয়া যে কৌশলটা হলো সেটা হচ্ছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে, এখানে এই যে 9টা যে ছোট ছোট যে বর্গক্ষেত্র আছে মাঝখানে, এই যে মাঝখানে আমরা 5 বসাবো। এখানে বলছে 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে জোড় সংখ্যাগুলো লিখতে হবে কর্ণের বরাবর। তাহলে এমনভাবে লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যোগফল কত হয়? 15 হয়। তাহলে আমরা এই মাঝখানে কি বসাবো? 5 বসাবো। 5 বসানোর পরে এই যে যেহেতু আমাদের সংখ্যা হচ্ছে এখানে যেটা দিয়ে আছে 1 থেকে 9 পর্যন্ত, তো আমরা 5টা বসাইলাম। এখানে দেখতে পাচ্ছি এই যে 5টা কিন্তু এখানে এসে গেছে। আবার একটা সংখ্যা কিন্তু মাত্র একবারে কিন্তু এখানে বসা যাবে, হ্যাঁ? শর্ত হচ্ছে এটা। তারপর এখানে কি বলছে? এখানে বলছে কর্ণের বরাবর, এই যে কর্ণের বরাবর, এই কর্ণ বরাবর অথবা এই কর্ণ বরাবর বলছে জোড় সংখ্যাগুলো লিখতে হবে। এখানে জোড় সংখ্যাগুলো কি কি আছে শিক্ষার্থী বন্ধুরা? এই যে 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো কর্ণ বরাবর বসাইতে হবে। তুমি এখান থেকে শুরু করলে পারো, আবার এখান থেকে শুরু করলে 2, তারপর এখানে আর একটা কর্ণ 4 বসাইলাম, তারপর আর কি আছে 6 বসাবো, আর একটা আছে জোড় সংখ্যা 8। এই যে যেভাবে বলা হচ্ছে সেভাবে কিন্তু আমি বসাচ্ছি। এখন কাজটা কি? যেন বলছে এই কর্ণ বরাবর যোগ করলে কত হয়? এখানে বইয়ে বলা আছে 2টি বরাবর যোগ করলে 15 হয়। এই যে 2 5 কত? 7, 7 হাতে 15। আবার এই কর্ণ বরাবরে কিন্তু কত হবে? এই যে 15, হ্যাঁ? 6 5 11, তারপর 4 কত? 15। তারপরের কাজটা কি? তারপরের কাজটা হচ্ছে এখানে বলা হচ্ছে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে, এবার এই যে কর্ণের সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলো আমরা বসাইছি 2 4 6 8 এইগুলো বাদ দিয়ে বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে। তাহলে এই যে কর্ণের সংখ্যাগুলো এখানে যে বাদ গেলে কি কি আছে? বিজোড় সংখ্যা 1 3, তারপর 7 9, হ্যাঁ? 1 3 7 9 আরো 4টা সংখ্যা আছে। এই সংখ্যাগুলো এমনভাবে বসাইতে হবে পাশাপাশি উপর নিচ যেন যোগফল 15 পাওয়া যায়, হ্যাঁ? সব দিকে। তাহলে আমরা কি করব? যেটা তোমাদের বইয়ে দেওয়া ছিল 1, এখানে 1 বসাবো, তারপর যেখানে 3 বসাবো, তারপর হচ্ছে কারণ এখানে আরেকটু ব্যাকে আসি। এখানে যদি 1 বসাই, এই যে শিক্ষার্থী বন্ধু দেখো 8 এ 1 এ কত? 9, 9 এ 6 এ কত? তার আগে একটু আমি বলি। এখন আমাদের যে সংখ্যাটা কি আছে? 1 3 7 9। এখন এই 6 এবং 8 এর মাঝখানে একটা সংখ্যা বসাইতে হবে, ঠিক না? এবং 6 8টা আমার কত মিলাইতে হবে? 15। 6 8 এ যোগ করলে কত হয়? 14। তাহলে আর 15 হওয়ার জন্য আর কত দরকার? 1। তাহলে আমরা এখানে 1 বসাবো। তার এটা মিলে গেল, হ্যাঁ? তারপর এইখানে দেখো তোমার এখানে কিন্তু 15 মিলাইতে হবে। 8 4 এ কত? 12। আমার কত লাগবে? 15। তাহলে 12 থেকে 15 থেকে 12 গেল 3, তাহলে এখানে কত হবে? 3।
এইবার এখানে দেখো তুমি এখানে 2 এবং 4 এর মাঝখানে কি বসবে? 2 এবং 4 যোগ করলে কত? 6। আমার 15 হওয়ার জন্য কত দরকার? 9 দরকার। তাহলে এখানে কত? 9 বসবে। তারপর হচ্ছে 2 এবং 6 8 এবং 8 এর আরেকটা মাত্র সংখ্যা আছে 7, এই 7টা কিন্তু এখানে বসিয়ে আমরা যোগ করি যদি, তাহলে কত পাই? এই যে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে তোমরা একটু মিলিয়ে দেখবে, এই যে 15 পাবো, এখানেও 15 পাবো, তারপর উপরে নিচ এই যে এই ইয়াতেও 15, তারপর এখানেও 15, এখানেও 15। তো আশা করি তোমরা এই স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বলেছি, যেভাবে দেখিয়েছি, সেটা তোমরা কিন্তু এইভাবে কিন্তু কাজ করতে পারবে। হ্যাঁ, তারপর আমাদের যে বইয়ে আছে সেটা হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ। হ্যাঁ, এটাও কিন্তু ভালোভাবে কিন্তু আমি একটু চেষ্টা করব ধীরে ধীরে বলা। প্রথমে আমাদের এই লাইনটা পড়ি। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট বর্গক্ষেত্র করা হলো। হ্যাঁ, তো এটা কি বলা হচ্ছে? আমাদের 4টা ভাগে ভাগ করতে হবে। কেন? এটা একটা দৈর্ঘ্য প্রস্থ বরাবর 16। হ্যাঁ, একটা 4 ভাগে ভাগ করি তাহলে 16টি ছোট বর্গক্ষেত্র পাবো। তাহলে আমরা প্রথমে একটা এই ধরনের একটা বর্গক্ষেত্র নেব। বর্গক্ষেত্র নিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4। এই যে দেখো 4 ভাগ হয়ে গেছে। 1 2 3 4। এবার প্রস্থ বরাবর ঠিক একই রকম 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। তোমরা একটু কাউন্ট করে দেখো, এখানে 16টি কিন্তু তোমরা ছোট ছোট ঘর কিন্তু পাবা। হ্যাঁ, তারপরে যে কাজটা, এবার প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এখন যোগফল কত হবে সেটা কিন্তু পরের লাইনে, তার আগে আমরা কিন্তু বসাই দিই। এখানে 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপরে কাজটা কি? এখানে একটা জিনিস দেখো, এখানে এই যে মাঝখানে কত বলছে? এক্ষেত্রে যোগফল হবে 34। হ্যাঁ, এখন এই অবস্থায় কিন্তু 34 হবে না। এখানে কিছু কৌশল আছে, কৌশলগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করব। এখানে বলা হচ্ছে এক্ষেত্রে যোগফল হবে 34 এবং 34 হলো 4 ক্রমে ম্যাজিক সংখ্যা। এটা কিন্তু তোমাদের এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্নগুলোতে আসতে পারে। তারপর এটা একটু পরে আমরা মিলাবো, প্রমাণ করব। তারপর বলা হচ্ছে সংখ্যাগুলো সাজানো বিভিন্ন কৌশল রয়েছে। অনেকগুলো কৌশল, যেটা তোমাদের একটা বইয়ে যে কৌশলটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে, এই কোণা অথবা এই কোণা, এখানে 4টা কোণা আছে, যে কোনো একটা কোণা থেকে শুরু করতে হবে। হ্যাঁ, কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি বা উপর নিচ লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা কিন্তু ক্লু দেওয়া হলো আমাদেরকে। হ্যাঁ, ক্লুটা কিন্তু পরিষ্কার না। হ্যাঁ, কোনো ক্লু কিন্তু 100% পরিষ্কার হয় না, তাহলে তার ক্লু হবে না। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে? তারপর কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এখন কর্ণের সংখ্যাগুলো বাদ দিতে হবে। কর্ণের সংখ্যাগুলো কোনটা? এই যে 1 6 11 16, এটা কিন্তু এই কর্ণের সংখ্যাগুলো বাদ দিতে বলা হচ্ছে। আর একটা কর্ণ কত? এই যে 4 7 10 13। এইগুলো বলা হচ্ছে এই সংখ্যাগুলো বাদ দিয়ে আর বাকি যে সংখ্যাগুলো ঘরে আছে সেগুলো না না আমাদের কি করতে হবে? নাড়াচাড়া করতে হবে। তারপর এইবার কর্ণের, তারপর আমরা বাদ দিলাম। হ্যাঁ, আরো একটু ব্যাকে যাই। এই কর্ণগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। মানে কিছুক্ষণের জন্য আমরা কিন্তু অদৃশ্য করে ফেলি। হ্যাঁ, বাদ দিলে থাকে হচ্ছে এই যে এইগুলা 2 3 8 12 15 14 9 5। এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে দেখো, এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখি। এখন কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখতে হবে। তার মানে আরেকটু ব্যাকে যাব। এটা কত ছিল? এই যে 1 6 11 16 না? বিপরীত কোণা থেকে। তার মানে এই 16, এই যে 1 6 11 16, তার মানে আমাকে এখান থেকে আবার উল্টার দিক থেকে শুরু করতে হবে। এখান থেকে 16 11 6 1। আর এটা আছে কত? 4 7 10 13। এটা আবার উপর থেকে যদি শুরু হয় তাহলে এটা উল্টে যাবে। 13 10 7 4 এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা করি। তাহলে এই যে ছবিটা এনেছি আমি, এই যে এটা 1 6 11 16, এটা কিন্তু উল্টে যাবে। হ্যাঁ, উল্টে গেলে এটা 1 থেকে শুরু হলো না, এখন কিন্তু 16 থেকে শুরু হবে। এই যে 16, তারপর কত আছে? 11, তারপর কত আছে? 6, তারপর কত আছে? 1। ঠিক একইভাবে আরেকটা রো দেখতে পাচ্ছি এখানে, নিচে 13 উপরে 4, তাহলে 13টা উপরে চলে যাবে। 13, তারপর 10, তারপর 7, তারপর 4। এইবার আমরা যদি দেখি এখানে তোমাদের বইয়ে যেটা বলা হচ্ছে উপর নিচ কোণাকুণি, এবার যদি কর্ণ যোগ করলে আমরা কত পাবো? 34 পাবো আমরা। দেখো দেখো
সবগুলো কিন্তু 34 পাবো কিন্তু, হ্যাঁ, এই যে 34 পাবো। এবার কর্ণটা দেখি, এই যে 16, 11, 6, 1, এটাও কিন্তু 34, এই যে 13, 10, 7, 4, 34, এটা 16, 11, 6, 1, এটাও কিন্তু 34 পাবো। এটাই কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ। আমি চেষ্টা করেছি একদম ধাপে ধাপে এই জিনিসটা তোমাদেরকে দেখানো। এখন আমরা আসল কাজে চলে আসছি শিক্ষার্থী বন্ধুরা। আমার যে ভিডিও থাম্বনেইলে যেটা ছিল মেসেজটা, এই যে 4 ক্রমে ম্যাজিক বর্গ গঠন করতে হবে, হ্যাঁ। ভিন্ন কৌশলে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? 4 ক্রমে ম্যাজিক বর্গটা গঠন করতে হবে। একটু আগে আমরা যেটা দেখলাম, এটা একটা কৌশল, এই যে তোমাদের টেক্সট বইয়ে যেটা, আরেকটা এই কৌশলটা ছাড়া আরেকটা কৌশল আমরা অ্যাপ্লাই করব খুব সহজভাবে। এই জন্য আমরা কি বলছি এখানে, সমাধান 4 ক্রমে ম্যাজিক বর্গ গঠন করার জন্য একটি ভিন্ন কৌশল হলো বিনিময় পদ্ধতি, যেটা ইংলিশে এক্সচেঞ্জ মেথড বলা। তারপর এই পদ্ধতিতে প্রথমে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে সাজানো হয় এবং পরে নির্দিষ্ট নিয়মে কিছু সংখ্যার স্থান বিনিময় করা হয়। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো সাজিয়ে ফেলি। 4 ক্রম মানে কি? 4 ম্যাজিক বর্গ বের করার জন্য 4 ক্রম মানে হচ্ছে 4 4 16, হ্যাঁ, এই ধরনের 16টা ঘর তৈরি করতে হবে। এখন কি কাজ করব? 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো 4 বাই 4 বর্গে সারি ধরে সাজাবো এখন আমরা, হ্যাঁ। এই যে এরকম একটা বর্গ নিলাম, তারপরে এই যে 1 2 3 4, 4 বাই 4, তারপর উপরে 1 2 3 4। তোমরা দেখো এখন 16টি ঘর হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তবে এখানে আমরা সংখ্যাগুলো বসাই দেব, 1 2 3 4 5 6, এরকম করে আমরা 16টা সংখ্যা কিন্তু এই 16টা ঘরে বসিয়ে দেব। তারপরে একটা ভালোভাবে তোমরা খেয়াল করো, প্রথমে কি বলছে? প্রথম সারি দ্বিতীয় ঘরের সংখ্যা। আবার বলি, প্রথম সারি দ্বিতীয় ঘরের সংখ্যা চতুর্থ সারিতে তৃতীয় ঘরে বসবে। তার মানে কি, প্রথম সারি কোনটা? এই যে প্রথম সারি দ্বিতীয় ঘরের সংখ্যা কত? 2। আবার এটা বলছে এই প্রথম সারি, এই যে 2টা চতুর্থ সারিতে গিয়ে এইখানে বসবে, মানে 15 জায়গায় বসবে। তারপরে চতুর্থ সারি তৃতীয় ঘরের সংখ্যা, আবার এই চতুর্থ সারি এই 15টা 2 ঘরে বসবে, এই যে প্রথম সারিতে। আবার যদি বলি আমি, এই প্রথম সারি থেকে 2 সংখ্যাটা চতুর্থ সারিতে 15তে এসে পড়বে, ঠিক আবার এই যে 15 সংখ্যাটা যেখান থেকে 2 আসছে সেখানে গিয়ে বসবে, হ্যাঁ। এই যে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ইনস্ট্রাকশনটা একটু ফলো করি। এখন কি বলা আছে? প্রথম সারি তৃতীয় ঘরের সংখ্যা। এখন প্রথম সারি তৃতীয় ঘরের সংখ্যা কোথায়? 3। এটা কোথায় গিয়ে কোথায় যাবে? এটা চতুর্থ সারি দ্বিতীয় ঘরে বসবে, এই যে এখানে 14। তার মানে 3টা 14 ঘরে আসবে এবং 14টা 3-এর ঘরে যাবে। তারপরেটা কি বলছে? যে চতুর্থ সারি দ্বিতীয় ঘরের সংখ্যা প্রথম সারিতে তৃতীয় ঘরে বসবে। তার মানে এই 3টা 14 জায়গায় আসবে, 14টা কিন্তু 3-এর জায়গায় চলে যাবে, হ্যাঁ। এই যে জাস্ট মানে প্রথম সারি এবং চতুর্থ সারিটা মাঝখানের সংখ্যাটা অদল বদল করলাম। তারপরেরটা দেখি ইনস্ট্রাকশন কি বলছে। এবার দ্বিতীয় তৃতীয় সারি কাজ। দ্বিতীয় সারি প্রথম ঘরের সংখ্যা তৃতীয় সারিতে চতুর্থ ঘরে বসবে। তার মানে কি, এই যে দ্বিতীয় সারি প্রথম ঘরের সংখ্যা কত? 5। এটা কোথায় যাবে? এই তৃতীয় সারি চতুর্থ ঘরে যাবে, হ্যাঁ। যে তৃতীয় সারি এই যে চতুর্থ ঘরে মানে কত? 12। এই 5টা 12 জায়গায় আসবে, 12টা 5-এর জায়গায় আসবে। তার মানে তৃতীয় সারি চতুর্থ ঘরের সংখ্যা, মানে তৃতীয় সারি চতুর্থ ঘরের সংখ্যা কত? 12। দ্বিতীয় সারি প্রথম ঘরে বসে, তার মানে 5টা 12 জায়গায় যাবে, 12টা 5-এর জায়গায় আসবে, হ্যাঁ। এই যে আসলাম। তারপরে শেষেরটা আরেকটা আছে, দ্বিতীয় সারি চতুর্থ ঘরের সংখ্যা, এই যে দ্বিতীয় সারি 8 চতুর্থ ঘরে, তারপর হচ্ছে তৃতীয় সারি প্রথম ঘরে বসবে। তার মানে হচ্ছে এই যে দ্বিতীয় সারি 8টা 9 জায়গায় বসবে, 9টা 8-এর জায়গায় চলে যাবে, হ্যাঁ। এই যে ঠিক লাস্টের লাইনটা এটাই বলছে, তৃতীয় সারি প্রথম ঘরের সংখ্যা, এই যে প্রথম 9, দ্বিতীয় সারিতে চতুর্থ ঘরে বসবে। তাহলে আমরা একটু বসিয়ে দিই। এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন যদি তোমরা যদি দেখো, পাশাপাশি উপর নিচ সব জায়গায় যোগ করলে কত হবে? 34 হবে। এই যে এবার কোনাকুনি, এই যে কর্ণটা যোগ করলে 34 34। এই ছিল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা পরের আরেকটা কাজ আছে, এই কাজে চলে যাব। এই কাজটা কি? দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন চেষ্টা করা। 5টা কি একটা শিক্ষার্থী বন্ধুরা? জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা এই যে এর আগেও কিন্তু বিজোড় সংখ্যা ক্রম একটা ম্যাজিক বর্গ গঠন করেছি, সেটা হচ্ছে 3 বর্গ, 3 ক্রম ম্যাজিক বর্গ, হ্যাঁ। তখন ওখানে ম্যাজিক সংখ্যা কত ছিল? 3 ক্রমের ম্যাজিক বর্গটা 9 ছিল। এখন আমরা এইভাবে লিখতে পারি, এই যে আমরা একটু দেখানো, আমরা আগে দেখেছি বিজোড় সংখ্যা ক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত ছিল? 15 ছিল না? এই যে উপর নিচ সব জায়গায় যোগ করলে কত হয়? 15। ঠিক 5ও কিন্তু একটা বিজোড় সংখ্যা। তো এক্ষেত্রে আমরা যদি বলি 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে, হ্যাঁ।
তো আমরা 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা বের করার জন্য প্রথমে এই ধরনের একটা আমরা কি করব, যে 5/5, হ্যাঁ, 5/5 যদি আমরা এই ধরনের ব্যবহার করি তাহলে 25টা ছোট ঘর পাবো। যেহেতু 5 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু বলছি 5 5 25টা ঘর হবে, হ্যাঁ। কয়টা ঘর হবে? 25টা। মাঝখানেটা কত আছে দেখো, 13 আছে, হ্যাঁ। আমরা কি দেখতে পাচ্ছি? মাঝখানে 13। এই 13 এই যে 5 গুণই হবে হচ্ছে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা, হ্যাঁ। এখানে দেখো আমরা যেহেতু বলছি 5 ক্রম ম্যাজিক সংখ্যা, তাহলে বর্গটা এমন হবে যেখানে 5টি সারি এবং 5টি কলাম থাকবে। এখানে দেখো 5টি সারি এবং 5টি কলাম, এবং মোট সংখ্যা থাকবে 1 থেকে 25। এখানে সবগুলো এই 25টা করে 25টা 1 থেকে 25 পর্যন্ত আমরা বসাবো। তাহলে কত হবে? 5 গুণ হবে, হ্যাঁ। 5 5 কত হবে? 25টি ঘর, হ্যাঁ। 5 5 কত হবে? 25 ঘর হবে কত? এই যে 25টি ঘর, হ্যাঁ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে 13 সংখ্যাটা, এই যে একটু আগে 13 যেটা বললাম, তাহলে 13 এর গুণ 5 গুণই হবে হচ্ছে ম্যাজিক সংখ্যাটা, অর্থাৎ 5 13 কত? 65। তাহলে আমরা 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? 65 পাচ্ছি আমরা, হ্যাঁ। এখানে এই যে 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যাটা কত ছিল? 15। তাহলে এই যে 5 ক্রমে ম্যাজিক সংখ্যাটা যেহেতু মাঝখানে 13 সব দিকে 5 গুণ করলে আমরা যে উপর নিচে কোনাকুনি সব দিকে করলে তখন আমরা বলি যে 5 গুণ হবে, ম্যাজিক সংখ্যাটা হবে হচ্ছে 13 গুণ 5 সমান কত? 65। তাহলে উত্তর কত হবে? 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা 65 হবে। এটা আমরা কিন্তু মনে রাখতে পারি, এটা আমাদের এমসিকিউ বহু নির্বাচনের প্রশ্নতে আসতে পারে, হ্যাঁ। তাহলে এখন আমরা 5 ক্রম ম্যাজিক বর্গটা এমনভাবে যেন পাশাপাশি উপর নিচ এবং কোনাকুনি যোগ করলে কত হবে? 65 হবে, হ্যাঁ। এই কাজটাই কিন্তু আমরা পরের স্লাইডে দেখব, হ্যাঁ। এখন আমাদের প্রথমে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো 5/5 বর্গে সারি ধরে সাজায়। তাহলে একটু আগে যেটা আমি দেখলাম সেটাই করব। 5/5 মানে 25টা ছোট ঘর হইতে হবে, হ্যাঁ। এই যে প্রথমে একটা বড় একটা আমরা এই ধরনের একটা স্কোয়ার নিলাম বর্গ, তারপর এটাকে আমরা 5 ভাগে ভাগ করব। 1 2 3 4 5। এই যে দেখো 1 2 3 4 5, এটা দৈর্ঘ্য দিকে। এবার উপর থেকে আসি প্রস্থের দিকে। 1 2 3 4 5। তোমরা দেখো এখন আমরা 25টা ঘর পেয়ে গেছি। তো এই 25টা ঘরে আমরা এখন 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো বসিয়ে ফেলবো। এই যে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, তারপর হচ্ছে 16 থেকে 20, তারপর হচ্ছে 21 থেকে 25। মোটামুটি জায়গায় জায়গায় বসে গেছে। এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে তোমরা একটা জিনিস তার আগে একটু বলি। আমি এই ভিডিওটা তৈরি করার আগে ঠিক এই 5 ক্রমের ম্যাজিক বর্গটা একটা ডিসক্লেমার বলে নিই, সেটা হচ্ছে এই আইডিয়াটা কিন্তু আমার না, হ্যাঁ। আমি কিন্তু অনেকগুলো ইউটিউব অথবা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখেছি। যতগুলো কৌশল ছিল আমার কাছে, এই যে এখন আমি একটু পরে যে কৌশলটা দেখাতে চাচ্ছি এটা অপেক্ষাকৃত কিন্তু তোমাদের জন্য, বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমার কাছে একটু সহজ বোধগম্য মনে হয়েছে আর কি, হ্যাঁ। আর বাকিগুলো যে কৌশলগুলো আছে আমি নিজেও কিন্তু বুঝতে আমার কিন্তু অসুবিধা হচ্ছে আর কি। তো এই কৌশলটা কিন্তু আমি বেছে নিয়েছি, হ্যাঁ। আশা করি এটা যে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের একটা বিশেষভাবে এটা কাজ দিবে, হ্যাঁ। প্রথমে হচ্ছে এইভাবে একটু কেটে নিব আমরা। কেটে নিয়ে দেখো এভাবে কাটলে কি হয়, একটা সেই পাশে একটা প্যাটার্ন আমরা তৈরি দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এখানে এই যে আমাদের একটা কথা, আমি বিভিন্ন জায়গায় একটা ম্যাটের একটা আমি এই ধরনের একটা স্কিল, মানে ম্যাটের স্কিল যাচাই করার জন্য অনেকগুলো অঙ্ক থাকে। এই অঙ্কের মধ্যে একটা অঙ্ক দেখেছিলাম যে গল্পটা শুরু হয় এইভাবে। এই অঙ্কের মধ্যে যে ধরো তোমার এটা হচ্ছে একটা পুকুর, হ্যাঁ। এটা হচ্ছে একটা বর্গাকার একটা কি পুকুর, হ্যাঁ। তো এখন এই বর্গাকার পুকুরে তোমার কি আছে, এখানে 4 কোণা আছে। তো এখানে 4 জায়গায় গাছ আছে। তো গাছ প্রত্যেকটা কোণায় গাছ আছে, কিন্তু পুকুরটা বড় করতে হবে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি করবা তুমি? কিন্তু গাছ কিন্তু কাটা যাবে না, কিন্তু পুকুরটা বড় করতে হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু এই যে এই শেপে কিন্তু আমরা এই যে ধরো তুমি যদি এখানে যদি একটা গাছ থাকতো আগে, এখানে একটা গাছ থাকতো, এখানে একটা গাছ থাকতো, এই শেপে কিন্তু পুকুরটা ছোট। তাহলে আমরা কি করতে পারি, যে পুকুরটা বড় গাছটা না কেটে পুকুরটা বড় করার জন্য এইভাবে কিন্তু আমরা এইদিকেও যে বাড়িয়ে দিতে পারি, এইদিকেও বাড়িয়ে দিতে পারি, এইদিকে বাড়িয়ে দিতে পারি। তাহলে কি হইলো, গাছও কাটা গেল না, পুকুরটাও বড় হইলো। তো এই শেপে করে আমরা একটা নিয়ে আসবো।
তারপর আবার এইভাবে কিন্তু আমরা এই শেপটাকে ছোট ছোট এইভাবে কিন্তু আমরা কিন্তু এই যে এইভাবে কিন্তু ভাগ করব। এখানে কিন্তু আমরা কয়টা ভাগ করব? 1 2 3 4 5টা। ঠিক একইভাবে এখান থেকে 1 2 3 4 5। তারপর এখানে এই যে দেখো মাঝখানে এই যে এই রোতে সারিতে যদি দেখো এখানে 2টা ঘর ফাঁকা আছে। তারপরে দেখো প্রথম, তৃতীয় এবং পঞ্চম ঘরে ফাঁকা আছে। তারপর এই সব ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমরা কি করব? এই যে একদম বসিয়ে দেব। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো কি করব? সাদা চিহ্ন দিয়ে আমরা ফাঁকাটা এইভাবে করে কিন্তু আমরা ভরিয়ে ফেলতে পারি, কারণ এখানে কিন্তু সংখ্যা আসবে আরো। এইবার কাজটা কি? এইবার কাজটা হচ্ছে আমরা কি করব? তোমার এই যে 21টা আছে না, এই 21টা যাবে এই ফাঁকার অংশে এখানে, এই 5টা যাবে হচ্ছে এখানে। তাহলে এখানে গেল, তারপর হচ্ছে 5টা এই ফাঁকার জায়গায় আসবে। হ্যাঁ, তারপরে কাজটা কি? এই যে 16, এই 16টা যাবে হচ্ছে তোমার এই ফাঁকার জায়গায়। এই যে এই 16টা যাবে হচ্ছে এই ফাঁকার জায়গায়, এই 4টা আসবে হচ্ছে এই ফাঁকা জায়গায়। গেল গেল। তারপরে আসো হচ্ছে আমাদের এটার কাজ। হ্যাঁ হ্যাঁ, তারপর একটু ব্যাকে যায়, এই একটা চলে আসবে এখানে। হ্যাঁ, এই 25টা চলে যাবে এখানে। দেখো গেল। তারপরের কাজটা কি? তারপরের কাজটা হচ্ছে তোমার এই যে 6, এই 6টা যাবে হচ্ছে এখানে এই ঘরে, এই যে 24 পাশের ঘরে, এই 24টা চলে যাবে এই 6 পাশের ঘরে। প্রথমে 6টা নিয়ে আসি, নিয়ে আসলাম, তারপর 24টা ওই যে 6 পাশের ঘরে নিয়ে যাব, গেলাম। তারপর এই 2টা চলে আসবে এই 20-এর কাছের ঘরে, এই 20টা চলে যাবে হচ্ছে এই 2-এর পাশের ঘরে। আনলাম আনলাম। তারপর আরেকটা আছে শুধু, এই যে এই 22টা চলে যাবে হচ্ছে 10-এর পাশের ঘরে, এই 10টা চলে আসবে হচ্ছে 22-এর পাশের ঘরে। এই এখন কি হলো? এখন আমাদের এই একটা শেপ কিন্তু আমরা পেলাম। এখন যদি তোমরা যদি দেখো, হ্যাঁ, যে আমাদের কত হতে হবে? 65 হতে হবে। হ্যাঁ, যোগফল এই যে 65, এই যে 65, এই যে 65, এই 65, তারপর এবার উপর নিচ যদি করি 65 65 65 65, তারপর কোণা যদি যোগ করি তাহলে কিন্তু 65। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধাতে এতক্ষণ ধরে যা দেখালাম আবার শুরু থেকে আমি একটু দেখাইতে চাই আরেকবার, যে রিভিশন হিসেবে। হ্যাঁ, আমি যদি আবার একটু দেখাই, ব্যাকে যাই, প্রথম থেকে একদম কি করলাম আমরা। এই যে এখানে ছিলাম আমরা, এখানে 5/5 একটা বর্গ নেব, তারপর এই যে ভাগ করলাম 5টা ভাগে, তারপর ঠিক এখানেও 5টা ভাগে ভাগ করলাম, তারপর হচ্ছে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এই যে তারপর 16 থেকে 20, তারপর 21 থেকে 25। এখন আমরা একটা শেপে নিয়ে আসবো, এই শেপটা এইভাবে কাটবো। এই যে এইভাবে কাটার পরে ঠিক আরেকটা শেপ, আরেকটা শেপ, আরেকটা শেপ, আরেকটা শেপ, তারপর এইভাবে কাটবো। এইভাবে কেটে কেটে এবার ফাঁকা জায়গাগুলোকে আমরা যে ফাঁকা করে ফেলি। এই যে ফাঁকা করে ফেলি, ফাঁকা করলাম। এইবার আমরা তুমি এই যে এই 21টা কোথায় যাচ্ছে? এই ফাঁকা করে 5টা চলে যাবে এই ফাঁকা করে। এই যে হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই, তারপর হচ্ছে এটা এটা, তারপর হচ্ছে এটা এইটা, তারপর হচ্ছে এটা এইটা, তার সর্বশেষ হচ্ছে এটা এইটা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এটা এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেসনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, অবশ্যই কমেন্টসে শেয়ার করবে। এখানে আজকে শেষ করি। সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।